This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলেজ জীবনের কথা মনে পড়ে যাচ্ছে, জানেন তো। ওই তখন ক্রিকেট ম্যাচ হতো রেগুলার, একটা টেনশন ছিল, লোকজনের আগ্রহ ছিল আর কি। রাস্তার মোড়ে মোড়ে দেখতাম লোকজন কানে ট্রানজিস্টার নিয়ে খেলা শুনছে, আর আমাদের কাজ ছিল গিয়ে জিজ্ঞেস করা, দাদা স্কোর কত হলো। আজকেও মনে হচ্ছে সবার কাছে এই একটা জিনিসই প্রশ্ন, দাদা কি হলো, কে জিতলো, কে হারলো। মানে এই মুহূর্তে গোটা জায়গাটা একটা লড়াই নিয়ে টান হয়ে আছে। আপনারা জানেন রাজ্য আর ডাক্তারদের ওই স্নায়ুর লড়াই, একটা টান ম্যাচ। এটাতে কে জিতলো আর কে হারলো, গোটা রাজ্যের নজর কিন্তু সেই দিকে, লড়াই জারি আর কি, এটা তো পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা, এই স্নায়ুর ম্যাচে এটা কি পুরো উইন সিচুয়েশান, মানে দুপক্ষই জিততে পারে এরকম কোনো একটা ব্যাপার আছে নাকি? এটার সঙ্গে সঙ্গে এই ম্যাচটার আরেকটা ডেফিনেশনও তো হতে পারে, ম্যাচটা মগজ আর মগজাস্ত্রের। এবার মগজ আর মগজাস্ত্রের মধ্যে কার জোরটা বেশি, সেটাও তো ওই দাদা স্কোর কত হলোর মতো করে জিজ্ঞেস করা যেতে পারে। সত্যি বলছি, এরকম রাজনৈতিক পরিস্থিতি না খুব কম আসে। আপনারা বলবেন আবার এর মধ্যে রাজনীতি কোথায় এলো? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের একটা আলোচনার বিষয়। জুনিয়র ডাক্তাররা প্রথম থেকে বলে আসছেন তারা অরাজনৈতিক আন্দোলন করছেন, আর প্রশাসন সরকার তার আবার রাজনৈতিক কালার কি। ব্যাপারটা যেরকম নয় সেটা আপনারাও জানেন। এবং সত্যি কথা বলতে কি, প্রশাসন মানেই শাসক দল মানেই কালার। আলটিমেটলি ব্যাপারটা কালারের সাথে আপনি যদি কোথাও গিয়ে কালারহীনভাবেও যুদ্ধ করেন, একটা কালার লেগেই যায়। ওই রকম শূন্যের সঙ্গে যাই গুণ করুন সেটা যেরকম শূন্য হয়ে যায়, সেরকম ব্যাপার আর কি। রাজনীতি তো আমাদের মহাশূন্যের একটার মতো একটা জায়গা না, তো তার সাথে যা গুণ করবেন সেটা তো মহাশূন্যেই পরিণত হবে। এবার জুনিয়র ডাক্তাররা না সরকার, এই লড়াইয়ে জিতলেন কে, ওই মোক্ষম প্রশ্ন। প্রথমে জুনিয়র ডাক্তারদের কথায় আসি। দেখুন, বৃহস্পতিবারের পর তারা আজকেও এমন একটা কাণ্ড ঘটালেন না যা কোনো রাজনৈতিক দল পারেনি। দেখুন, এটা কিন্তু মানতেই হবে। এই সাম্প্রতিককালে কতগুলো দল তারা ওই নবান্ন অভিযান করেছে, একটা দলও ওই নবান্নের ত্রিসীমানায় পৌঁছতে পেরেছিল, কোনো রাজনৈতিক দল পারেনি। এই ডাক্তারি ছাত্রছাত্রীরা নবান্নে পৌঁছে সেখানে বসে বৈঠক করে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। নবান্নের মধ্যে দাঁড়িয়ে সেখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়েছিলেন। লাইভ স্ট্রিমিংয়ের দাবি সরকার মানেনি, তারা তখন লাইভ স্ট্রিমিংয়ের দাবি তুলেছিলেন, এবং যেহেতু মানেনি তাই বৈঠক না করে ফিরে চলে এসেছিলেন। এটা ছিল একদিন আগে। এবার আজকে পরশুদিনের পর আজকে যে কাণ্ডটা করলেন সেটাও তো অনেকটা সেরকমই। আজ কালীঘাটে পৌঁছে গেলেন জুনিয়র ডাক্তাররা, এবং কালীঘাটে মানে মুখ্যমন্ত্রীর বাড়িতে, সেখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিলেন, এবং কালীঘাটেও মুখ্যমন্ত্রীর বাড়ির চৌখাটে দাঁড়িয়ে ঘণ্টাখানেক ধরে ওই স্নায়ুর লড়াইটাকে একদম চরমে নিয়ে চলে গেলেন। নিজেদের মধ্যে ছোট্টখাট্ট বৈঠক করলেন, এবং তারপর একটা টান জায়গায় গোটা ব্যাপারটা আটকে রইল। এগুলো ভাবতে পেরেছিলেন এই 2-4 দিনের মধ্যে এরকম পরপর 2-4টে এরকম বড় বড় কাণ্ড কারখানা ঘটিয়ে বসে থাকবেন এই বাচ্চা ছেলেপুলেগুলো? বড় রাজনৈতিক দলগুলো পারেনি, এরা করে দেখিয়ে দিচ্ছে। এদের আর অরাজনৈতিক বলবেন, রাজনীতির বাবা হয়ে গেছে এরা। দেখুন, স্বচ্ছতা, এই একটা শব্দবন্ধ আজকের মানে কি বলবো ফোকাসে। এতদিন ধরে এই লাস্ট নবান্নের বৈঠকের পর লাইভ স্ট্রিমিং শব্দটা মনে হচ্ছিল রাজনীতির সবথেকে জরুরি এবং সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ এই মুহূর্তে, শব্দ বন্ধ।
তো সেটা বদলে গেল আজকের পর স্বচ্ছতায়। স্বচ্ছ বৈঠকের কথা বলে তারা বৈঠকে রাজি হয়েছিলেন। রাজ্য সরকার সেই সদিচ্ছার কথা কিন্তু মেনে নিয়েছিল, মানে রাজ্য সরকারও বলেছিল সদিচ্ছা তাদের আছে বৈঠকে বসার, স্বচ্ছতার সঙ্গে বৈঠক হবে সেই সদিচ্ছাও তাদের আছে। আচ্ছা, রাজ্য সরকার কি এই ছাত্রছাত্রীদের সদিচ্ছা এবং এই যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা শব্দটার আসল মর্মার্থ ধরতে ভুল করেছিল? দেখুন, সেই স্বচ্ছতা বজায় রাখার দাবিতেই তো আজ জুনিয়র ডাক্তাররা রাজ্য প্রশাসনের কাছে 3টে প্রস্তাব রেখেছিলেন। তার আগে যাবতীয়টা ছিল সদিচ্ছা কেন্দ্রিক। তারা সকাল থেকে আমরা যা দেখছিলাম পর 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 নাটকের ব্যাপার। মুখ্যমন্ত্রী ওই 7 সকালে ওই জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে স্বাস্থ্য ভবনের সামনে সেখানে চলে যাওয়ার পর যখন বার্তা দিলেন যে তিনিও চান যে একটা সুন্দরভাবে ব্যাপারটা সমাধান হোক, এদের সব বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করা হবে, যদিও তার মধ্যে অনেকগুলো বোঝার বিষয় রয়েছে, সেগুলো বলবো। কিন্তু ওনার যাওয়ার পরেই তো ছাত্রছাত্রীরা জানিয়ে দিয়েছিলেন যে তারাও বৈঠকে রাজি আছেন। তখনই ওই দুটো কথা, সদিচ্ছা রয়েছে বৈঠকে যাওয়ার এবং স্বচ্ছতা। তো এই স্বচ্ছতা তারপরেই ওখান থেকেই ধাপে ধাপে আলটিমেটলি তারা পৌঁছেও গেছিলেন যথাসময় ওই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, এবং সেখানে গিয়ে তারা প্রাথমিক তাদের জায়গাগুলো সেগুলো বজায় রেখেছিলেন, যে তারা 32 জন নিয়েই গেছিলেন, সেগুলো নিয়ে কোথাও কিছু আপত্তি হয়নি। কিন্তু পুরো মানে আটকে গেল গোটা ব্যাপারটা সেটাই স্বচ্ছতা শব্দে। 3টে প্রস্তাব রেখেছিলেন প্রশাসনের কাছে তারা স্বচ্ছতা কেন্দ্রিক। 1, বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। সেটা না হয় যদি কোনো কারণে রাজ্য সরকার না মানতে পারে, আসলে মুখ্যমন্ত্রী গেছেন, এত কথাবার্তা বলেছেন, এত সদিচ্ছা দেখিয়েছেন, ন্যাচারালি তাদের তরফ থেকে তো সদিচ্ছা দেখানোর ব্যাপার ছিল। তাই 2, দ্বিতীয় প্রস্তাব তখন প্ল্যান বি, লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে দুপক্ষেরই ভিডিও ফটোগ্রাফার থাকবে, তাদের ভিডিও তুলতে দিতে হবে, রেকর্ড করতে দিতে হবে। মানে তাদেরও যে সদিচ্ছা আছে নিজেদের দাবির থেকে এক ধাপ সরে, সেটাই ছাত্রছাত্রীরা বোঝাতে শুরু করেছিলেন, জুনিয়র ডাক্তাররা। এবার ধরা যাক, মানে সদিচ্ছার চূড়ান্ত আর কি, যেখানটায় এই দাবিটাও মানা হলো না, যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে তাদের তৃতীয় প্রস্তাব কি, রাজ্যই করুক ভিডিওগ্রাফি, যেরকম মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি ভিডিওগ্রাফি তাদের লোকজন করবে, 3টে ক্যামেরা দিয়ে করা হবে, ওই নবান্নের সময় বলেছিলেন। এখানে কটা বলেছিলেন জানি না, যে তারা বললেন যে তারা করুন, রাজ্য সরকারই করুন ভিডিওগ্রাফি পুরো বৈঠকটা। তাদের সঙ্গে একজন থাকবেন তাদের পক্ষ থেকে, যে একটুখানি যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয় এটা আর কি, সেই সময় সাহায্য করতে পারে। মানে আমার ধারণা বোঝাতে চেয়েছিলেন যে কাউকে হয়তো চিনতে পারলেন না বা কিছু আর কি, সেইগুলো বলে ঠেলে দেবেন। এবং তার সঙ্গে কি, বৈঠক শেষে তাদের হাতে এই যে ভিডিও রেকর্ডিংটা করা হলো তার কপি তুলে দিতে হবে। দেখুন, তারা বলার জন্যে কিন্তু লোকের সামনে নিজেদের বক্তব্যটা পরিষ্কার করে দিয়েছেন। 3টে ধাপে তারা তাদের বক্তব্য রেখেছেন স্বচ্ছতা প্রসঙ্গে। 3টে দাবি রাজ্য সরকারের সামনে, 3টে অপশান, প্রথমটা না মানলে দ্বিতীয়টা, দ্বিতীয়টা না মানলে তৃতীয়টা। মুশকিল হচ্ছে এই 3টে প্রস্তাবই মানতে রাজি হয়নি রাজ্য সরকার। আর জুনিয়র ডাক্তাররাও কি, ওই রকম বৃষ্টি পড়ছে, ঠায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইলেন 1 ঘন্টা মুখ্যমন্ত্রীর বাড়ির দরজায়। এবার দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু গতকাল থেকেই দিদির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, বলেছিলেন, আজকেও সকালে গিয়ে বলেছিলেন তিনি মুখ্যমন্ত্রী নয়, দিদি হিসেবে এসছেন। এবার তিনি তার বাড়ির দরজায় ডেকে নিয়ে এসছেন, এত বাচ্চা ছেলেমেয়েরা, নিজে বেরিয়ে এলেন, একা অপেক্ষা করছিলেন, নিজে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে এই ছাত্রছাত্রীদের বললেন যে তোমরা এসো, বৈঠকটা করো। এখন দিতে পারছেন না, কিন্তু পরে যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে ভিডিও রেকর্ডিং দিয়ে দেবে, হাত জোর করে বললেন। এগুলো কিন্তু সব লাইভ রেকর্ডিং হচ্ছিল, হ্যাঁ, রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিং হচ্ছিল, কারণ সব ওখানে টেলিভিশন চ্যানেলে হাজির ছিল, ফলে তারা দেখাচ্ছিল। এবার সেখানেই সবাই দেখলেন কি, যে হাত জোর করে মুখ্যমন্ত্রী তাদের রিকোয়েস্ট করছেন তোমরা ভেতরে এসো, অ্যাটলিস্ট বৈঠক যদি না করো তাহলেও ভেতরে এসো, কারণ বৃষ্টিতে ভিজো না, অসুস্থ হয়ে পড়বে। একদম যেরকম বাড়ির দিদি যেরকম বলেন সেরকম আর কি, এবং চা খেয়ে বাড়ি চলে যাও। এই অবধিও
মুখ্যমন্ত্রী দেখুন, ডাক্তাররা তারা 3টে দুপা পেছোতে রাজি হচ্ছেন, 3টে ধাপ বলেছেন, লাইভ স্ট্রিমিংয়ের দাবি ছেড়ে দিচ্ছেন, তার বদলে বোথ সাইডের রেকর্ডিং সেই দাবিও ছেড়ে দিচ্ছেন, তার বদলে শুধু রাজ্য সরকারের রেকর্ডিং, শুধু রেকর্ডিংটা পেলেই হবে। এই এত দূর তারা যখন নামতে রাজি হচ্ছেন, মুখ্যমন্ত্রীও ন্যাচারালি তাদের তো অপশানস দেবেনই, কিন্তু ভিডিও রেকর্ডিং যে দেওয়া যাবে না সেটা তিনিও পরিষ্কার করে দিলেন। আর তার ফলে ছাত্রছাত্রীরাও দেখলাম হাত জোর করলেন এবং করে পরিষ্কার বুঝিয়ে দিলেন ওইটা না হলে তারাও বৈঠকে যোগ দিচ্ছেন না। মুখ্যমন্ত্রী তারপর আলটিমেটলি ভেতরে ঢুকে গেলেন। আচ্ছা, একটা কথা বলুন, আমরা বুঝতে পারলাম তো স্বচ্ছতা জিনিসটা রাজনীতিতে কত মারাত্মক একটা বস্তু, সেটাকে সহজে মেনে নেওয়া যায় না, এটা তো আমরা বুঝলাম। কিন্তু স্বচ্ছতা একটু আদ্রু তো আশা করা যেতেই পারে, তাই না? মানে মুখ্যমন্ত্রী বললেন যে তারা মিনিটস সই করে দিয়ে দেবেন, ফলে তারও একটা সদিচ্ছা ছিল আর কি। সেই সদিচ্ছাটাকেই ডাক্তাররা আরেকটু ভরসাযোগ্য সদিচ্ছা হিসেবে ওটার রেকর্ডিংটা চেয়েছিলেন, তাই না? এবার সদিচ্ছা যারা দেখাচ্ছেন তারা কেন জুনিয়র ডাক্তারদের 3টে প্রস্তাবের কোনোটাই মানতে পারলেন না, তাও আবার স্বচ্ছতার প্রশ্নে? এটাও আবার কিন্তু একটা বিচার্য বিষয় হয়ে গেল। এবার দেখুন, স্বচ্ছতা অর উইদাউট স্বচ্ছতা, বৈঠক আলটিমেটলি কোন জায়গায় গিয়ে হয় এটাই এখন কিন্তু আসল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এর ফাঁকে এইটা খেয়াল রাখুন, এটা আমরা বারবার আপনাদের মনে করিয়ে দেব, তিলোত্তমার মৃত্যু রহস্য, তার তদন্ত, গোটা ব্যাপারটা কিন্তু এখন আপাতত ব্যাক সিটে চলে গেছে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আমি তোমাদের অনুরোধ করব, তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা এক কাপ চা খেয়ে যাও। তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা। দেখো, তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না। আসলে তো তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা এক কাপ চা খেয়ে যাও। ভাই, তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেব, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে, ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে, এবং আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয়। খুবই ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই, বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই। এটা আমাদের প্রতি, আমাদের যে ডক্টরি মাস, যারা ডাক্তারি জনতা, যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে, তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কি কথা বলেছি, এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন। কোনো প্রস্তাবই জুনিয়র ডাক্তাররা মানছেন না দেখে তিনি হাত জোর করেছিলেন, আন্দোলনকারীরাও পাল্টা হাত জোর করেছেন। দেখুন, হাত জোর করা, পাল্টা হাত জোর করা, এর মধ্যে একটা বেশ সৌজন্যের বাতাবরণ রয়েছে না? কিন্তু সৌজন্যের মধ্যেও যে একটাই চরম জেদের জায়গা রয়েছে সেটা কিন্তু বুঝতে পারলাম। জানেন তো, আমাদের বাঙালিদের মধ্যে একটা এরকম জিনিস আছে, সাবডিউড অ্যারোগ্যান্স বলা যায়। মানে উপর থেকে দেখে মনে হয় আমরা নরম সরম, কিন্তু ভেতরে ভেতরে একটা দৃঢ়তা কাজ করে। এটা একগুয়েমিও বলতে পারেন সোজা বাংলায়, মানে সহজ বাংলায় আর কি বোঝার জন্য এটা থাকে আমাদের। এই যার জন্যও আমরা সবসময় ওই ভাঙবে তবু মচকাবে না কথাটা বলে না, এটা বাঙালিদের জন্য খুব শক্তপোক্তভাবে আর কি খেটে যায় আর কি। এই এত কিছুর মধ্যেও মুখ্যমন্ত্রী কিন্তু দেখুন এই কথাটা বললেন, এত জেদ কিসের? বৈঠক না করলে
কেন বৈঠকের প্রস্তাব দিলেন আন্দোলনকারীরা? বৈঠক না করলে কেন তারা তাকে বারবার এরকম অসম্মান করলেন? এবং তারপর ওই যাতে বৃষ্টিতে তারা না ভেজেন সেই কথাটা বললেন। মানে এই গোটা বিষয়টা যেখানটায়, আবার মনে করুন আপনারা, এটা কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছিল, সমস্ত চ্যানেল লাইভ দেখাচ্ছিল, এবং সেই লাইভ দেখানোর মধ্যে সবাই এটা দেখলো মুখ্যমন্ত্রী দিদির ভূমিকায় অবতীর্ণ হয়ে কীরকম, কতটা নরমভাবে হাত জোর করেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে বোঝানোর চেষ্টা করছেন। ওয়েল উইশার তার মানে। এবার তার মাঝখানে আবার এটাও বললেন যে এরপর মানে তারা যে অসম্মান করেছেন বা তিনি যে চলে যাচ্ছেন, সকালবেলা যেটা বলেছিলেন লাস্টবার চেষ্টা করছেন, এটা তারপরেও আরেকবার চেষ্টা, তার মানে আর কত চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী? এই বার্তাটাও তো এই লাইভ সম্প্রচারের মাধ্যমে সবার কাছে চলে গেল। এই বার্তাটা আজকে সকাল থেকে দফায় দফায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 5 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় এই জুনিয়র ডাক্তাররা বসে আছেন, সেখানে আচমকা তিনি আজকে সকালবেলা চলে গেছিলেন। এবার এটা কিন্তু নিঃসন্দেহে, এটা দেখেই আমার মনে হচ্ছিল যে একদম নিঃসন্দেহে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সুলভই একটা পদক্ষেপ। এগুলোই তো তার মাস্টার স্ট্রোক, এগুলোর জন্যই তো তিনি বিখ্যাত। কিন্তু এইটা এতদিন কেন ছিল না, সেইটা নিয়েও তো একটা প্রশ্ন ছিল। সবাই তো এই জন্যই, মানে এটা তার সহবচিত ব্যাপার বলেই সবাই কিন্তু এক্সপেক্ট করছিলেন যে এই যে এতদিন ধরে 1 মাস ধরে জুনিয়র ডাক্তাররা তারা যে আন্দোলন করছিলেন, এই স্বাস্থ্য ভবনের আগে আরজি করেই তারা যে ধর্ণামঞ্চ করে তারা আন্দোলন করছিলেন, সেখানে তিনি একবারও কেন গেলেন না? এই বক্তব্য তো জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে ছিল যে তিনি তো চলে গেছিলেন, ওই তিলোত্তমার বাড়িতে চলে গেছিলেন, বাবা মার সাথে কথা বলেছিলেন। তো এই যেখানে তিনি সেই সদিচ্ছাটা দেখিয়েছেন, এই জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে 35 দিন ধরে যে আন্দোলন চলছে সেখানে কেন তাকে পাওয়া যাচ্ছিল না, এটা তারা সবাই অবাক হচ্ছিলেন। আসলে দেখুন, একটা জিনিস খেয়াল করতে হবে, মুখ্যমন্ত্রী কি আসলে পরিস্থিতিটা মাপছিলেন? এবং সেখানে গিয়েই তার মনে হয়েছিল যে যে একটা পরিবেশ তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এই মুহূর্তে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এই পরিস্থিতিটা একটু ক্ষেত্র প্রস্তুত করার পর আসবে, এটাই কি ভাবছিলেন মুখ্যমন্ত্রী? মানে মোদ্দা কথা হচ্ছে, যাওয়ার আগে যাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিলেন কি মুখ্যমন্ত্রী? দেখুন, সাম্প্রতিককালের পরপর যদি ধারাবাহিক ঘটনাগুলোকে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কথাটা এমনি এমনি বলছি না। আপনাদের একটা গল্প বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আগে যখন অন্য জায়গায় কাজ করতাম, সেখানে একটা ড্রাইভার ছিল তরুণ বলে। তো তরুণের সঙ্গে একদিন একটা জায়গায় কভার করতে যাচ্ছিলাম, হালকা বৃষ্টি পড়ছে আমতলার ওখানে, এবার রাস্তাগুলো একটু উঁচু, দুপাশে অনেক খাদ। তা হঠাৎ গাড়িটা তরুণ খুব জোরে চালাতো, তো প্রচণ্ড জোরে যেতে যেতে উল্টো দিক থেকে একটা গাড়ি আসছিল, সেটাকে সামলাতে গিয়ে হঠাৎ আমরা দেখলাম আমাদের গাড়িটা স্কিড করছে। তো আমার তো প্রায় চোখ বুজে ফেলার অবস্থা, ধরেই নিয়েছি গাড়িটা উল্টে যাবে। তো গাড়িটা যখন স্কিড করে এই রাস্তার ধার দিয়ে নেমে ওই খাদের দিকে নেমে যাচ্ছে, অর্ধেক নেমে গেছে, এবং আমি দেখছি যে আমার নর্মালি কি মনে হবে, আরে এই দিকে নামছে, তাড়াতাড়ি উল্টো দিকে ঘোরা। ও চুপ করে বসে আছে তরুণ, ওই দিকেই আস্তে করে স্টিয়ারিংটাকে ধরে রেখে দিয়ে। হঠাৎ দেখলাম যখন মাঝ রাস্তায় নেমে অর্ধেক খাদের মধ্যে নেমে গেছে গাড়িটা, হঠাৎ তরুণ একটা হ্যাঁচকা টানে গাড়িটাকে ঘুরিয়ে রাস্তায় তুলে নিল, আর তারপর বলল, বুঝলে কিছু? বললাম, কি বুঝবো? তখন অনেক দিন আগে, তখন সবে গাড়ি চালানো শিখছি আর কি। বলে, এটা শিখে নাও, যখন গাড়ি খাদের দিকে নেমে যাবে না, তখন গাড়ি তোমার কন্ট্রোলের বাইরে, তখন ওই হুড়ুমুড়িয়ে উল্টো দিকে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করবে না, তাহলে গাড়ি উল্টে যাবে। প্রথমে খানিকক্ষণ ওই যেদিকে গাড়ি নেমে যাচ্ছে সেই অনুকূলে হালকা করে স্টিয়ারিং ধরে রাখতে হয়। গাড়িটা খানিকক্ষণ যাওয়ার পর দেখবে গাড়িটা আস্তে আস্তে গ্রিপ পাচ্ছে। ঠিক সেই গ্রিপ পাওয়ার মুহূর্তটাই যখন উল্টো দিকে ঘুরিয়ে তুমি হ্যাঁচকা টান দেবে, গাড়িটা মূল রাস্তায় উঠে আসবে। আজকে এতদিন পর
মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপগুলো দেখে আমার জাস্ট তরুণের কথাটা মনে পড়ছিল। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। খেয়াল করে দেখুন, তিলোত্তমার মৃত্যু, খুন এবং ধর্ষণ গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। বাংলা কেন, গোটা দেশ, গোটা বিশ্বের বহু জায়গায় মানুষজন নেমে এসছেন পথে। এবার সেই রকম জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে মানুষের মনের কথাটা বলছিলেন, যারা এই দুষ্কর্ম করেছে তাদের কড়া শাস্তি, ধর্ষণ যদি করে থাকে, খুন যদি করে থাকে তাদের ফাঁসি চেয়েছিলেন তিনি। একজন না, যদি একাধিকজন থাকে, যেটা তিলোত্তমার বাবা মা বলেছিলেন, সহমত হয়ে বলেছিলেন যদি একাধিকজন থাকে তাদেরও কড়া শাস্তি হোক। প্রথম থেকে তার বক্তব্য একদম মানুষের মনের মতো ছিল। গোটা গল্পটার সুর কেটে গেছিল যেদিন ওই সন্দীপ ঘোষ, আরজি করের প্রিন্সিপাল, তিনি চাকরির থেকে ইস্তফা দিলেন। মানে চারপাশে তার বিরুদ্ধে যাবতীয় রোষ, যাবতীয় অভিযোগ তার দিকে, এরকম যখন চলছে তিনি কোথাও গিয়ে খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, গোটা ঘটনাটাকে কোথাও গিয়ে তথ্য প্রমাণ লোপাটার চেষ্টা করেছেন, এরকম যাবতীয় অভিযোগ যখন তার দিকে আসছে, সেই চাপের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। অথচ সেই দিন মুখ্যমন্ত্রী তার 2 ঘন্টার মধ্যে সেই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে পুনর্নিয়োগ করার কথা বলেছিলেন, তাকে বোঝানোর কথা বলেছিলেন। এখান থেকেই কিন্তু যাবতীয় ঘটনা অন্যদিকে ঘুরে যায় এবং সরকারের যে গাড়িটা স্মুথলি একটা সুন্দর রাস্তার ওপর দিয়ে যাচ্ছিল, সেটা কিন্তু কোথাও গিয়ে পরিস্থিতির ওপর কন্ট্রোল হারাতে শুরু করে এবং আস্তে আস্তে খাদের দিকে নামতে শুরু করেছিল। 14ই আগস্ট যেভাবে মানুষজন নেমেছিলেন রাস্তায়, এই ঘটনা তো আপনারা কেউ দেখেননি আগে, এবং তারপর থেকে ধারাবাহিকভাবে রোজ মানুষজন যেভাবে রাস্তায় নামছেন, যেভাবে এই জুনিয়র ডাক্তারদের পাশে সাধারণ মানুষ এসে দাঁড়িয়েছেন, সেটাও তো সরকারের জন্য একটা বড় অশনি সংকেত। ওই কোথাও গিয়ে স্কিড করে যাওয়ার মতো পরিস্থিতি ছিল। দক্ষ ড্রাইভারের মতো আমি মনে হচ্ছে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েট করছিলেন কখন তিনি গোটা পরিস্থিতিটা একটুখানি, মানে ওই চাকায় যখন একটু গ্রিপ আসবে সেই সময় তিনি হ্যাঁচকা টানে ঘোরাবেন, ওই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলেন। তার প্রথম মুহূর্ত কোথায় পেলেন? প্রথম মুহূর্তটা পেলেন যখন সুপ্রিম কোর্ট সুমোটোভাবে আন্দোলন, এই পুরো মামলাটাকে তাদের নিজেদের হাতে নিল এবং সেই সুপ্রিম কোর্টের শুনানির দিন, প্রথম শুনানির দিন সুপ্রিম কোর্ট বলল যে নির্ধারিত সময়ের মধ্যে এই জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে, যদি তারা না দেন তাহলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারবে, কিন্তু তার আগে যদি যোগ দেন নিতে পারবে না। তবে তার সঙ্গে শর্ত জুড়ে দিয়েছিলেন যে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, চাকরির উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। এই পরের বিষয়গুলো আর কার মনে থাকে, সবাই তো দেখেছিল সুপ্রিম কোর্টের অবজারভেশনটা। এইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে গোটা ব্যাপারটা ওই বললাম বুঝতে পারছিলেন যে তারা ফুটিংস পাচ্ছেন। এবার ব্যাপারটাকে আরেকটু জোরদার করার দরকার ছিল। তাই সরকারের তরফ থেকে কতজন চিকিৎসা না পেয়ে মারা গেছে তার লিস্ট ঘোষণা করা হয়েছিল। 27 জন, তারপর 29 জন, সেটা বাড়িয়ে 7 লক্ষ মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন এই জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের জন্য, এটা বলা শুরু হয়েছিল। এবং তারপরে যেটা বলা শুরু হয়েছিল, তৃণমূলের সমস্ত স্তরের মানুষজন এবং নেতারা
তারা সবাই মিলে মোটামুটি প্রচার শুরু করে দিয়েছিলেন। সেখানে সাংসদেরাও কোথাও গিয়ে এই জুনিয়র ডাক্তারদের খুনি ডাক্তার বলে অভিহিত করতে শুরু করেছিলেন, কারণ এদের জন্য সাধারণ মানুষ সাফার করছে। এইটা হচ্ছে প্রচারের মূল জায়গা ছিল। দেখুন, এটা তো সাধারণ মানুষের পালস। আলটিমেটলি তারা যদি দেখেন এমন একটা জায়গায় যেখানে সরকার বারবার বলছে তারা সমস্ত রকম সহযোগিতা করতে চাইছে, আসলে সরকারের হাতে তো কিছু নেই, পুরোটা চলে গেছে সিবিআইয়ের হাতে। এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদের তো ঝাড়া হাত পা। সেই জায়গায় যদি এই জুনিয়র ডাক্তারদের ওই মাটি কামড়ে পড়ে থাকাটা সরকারকে চাপে ফেলে দেয়, তাহলে তার পক্ষে তো এটা খুব অস্বস্তিকর একটা পরিবেশ। 11 সালে ক্ষমতা আসার পর এইভাবে তো সাধারণ মানুষ অরাজনৈতিক মোড়কে এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষকে তার বিরুদ্ধে তিনি আন্দোলন করতে দেখেননি। এই মানুষকে নিয়েই তো তার আন্দোলন। ফলে তারা তার বিরুদ্ধে চলে যাওয়ায় তিনি কিন্তু নিশ্চিতভাবেই ওই স্কিট করার সম্ভাবনা দেখছিলেন। কিন্তু এই সাধারণ মানুষকেই ওই ডাক্তারদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে তিনি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছিলেন যে চাকাটা একটু গ্রিপ পাওয়া যাচ্ছে, এবং তারপরেই হ্যাঁচকা টানে ঘুরিয়ে ওই প্রথমে তাদের ডাকলেন বৈঠকে। সেই বৈঠকের জন্য অপেক্ষা করলেন, একা বসে আছেন সেই ছবি দেখালেন, এবং তারপর তিনি পরিষ্কার ঢুকে পড়লেন ওই আন্দোলনকারীদের মধ্যেই, তাদের মঞ্চে হাজির হয়ে। এটা কিন্তু ওই বললাম টাইমলি, সঠিক সময়ে স্টিয়ারিংটা উল্টো দিকে ঘোরাতে শুরু করা। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটাই করলেন না ওই আন্দোলনকারীদেরই একজন হয়ে গিয়ে? আমি সব হসপিটালে রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব, এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম, এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব। 1 মাস সময় লাগলো এটা ভাবতে, তাও শুধু আমরা এখানে ঘোষণা শুনেছি। আপনারা কোনো অর্ডার দেখাতে পারবেন? অর্ডার বেরিয়েছে, তার যদি সত্যিই সদিচ্ছা থাকতো, আবার বলছি আমি কোট আনকোট সদিচ্ছা, তাহলে উনি রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার অর্ডারটা নিয়ে এসে দেখাতে পারতেন যে দেখুন আমি এগুলো ভেঙেছি, বাকি কাজগুলো আপনাদের দাবি মতো আমি করব। আমরা কি কোনো অর্ডার দেখেছি এখানে? তিনি এখানে বলে গেছেন করব মানে কি? 35 দিন হয়ে গেছে, আর কবে হবে? দেখুন, আমাদের বাংলার মানুষের না একটা রীতি আছে, আমরা খালি হাতে কোথাও যাই না। এই যে আজকে সকালবেলা যখন মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্য ভবনে ওই ধর্ণা মঞ্চে গিয়ে হাজির হয়েছিলেন, সেখানে গিয়ে তো তিনি এই রোগী কল্যাণ সমিতি হাসপাতালে যেগুলো রয়েছে সেগুলো ভেঙে দেওয়ার ঘোষণাটা করেছিলেন। মানে তিনি খালি হাতে যে আসেননি, কিছু দিতে এসছেন, এটা তিনি প্রমাণ করে দিয়েছিলেন। ওই বললাম না, আস্তে আস্তে ক্ষেত্র প্রস্তুত করছিলেন, চাকার তলায় গ্রিপটা যাতে পাওয়া যায় তার ক্ষেত্র প্রস্তুত করছিলেন, পায়ের তলায় মাটি শক্ত করছিলেন। এবার দেখুন, এই কথাটার আগে তিনি যে কথাটা বলেছিলেন, একটু আগে আপনাদের শোনাচ্ছিলাম, যেখানে তিনি বললেন যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আসেননি। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরই কিন্তু একটু হইচই শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের মধ্যে। সেটা বুঝতে পেরেই কি তিনি কথার শেষে ক্ল্যারিফাই করে দিয়েছিলেন। দেখুন, গত পরশু নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে তার বৈঠকটা ভেঙে যাওয়ার পর প্রেস কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালে যদি তিলোত্তমা বিচার পায় তাহলে তিনি সরে দাঁড়াতে তৈরি। এবার এটা তো তিনি কথার কথা বলেছিলেন, এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে তার মধ্যে কতটা তাগিদ আছে, কত বড় সিদ্ধান্ত পর্যন্ত তিনি নিতে পারেন। মানে তিনি এতটাই উদ্গ্রীব এই তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য, সেটা বোঝাতে। কিন্তু মুশকিল হচ্ছে সেই কথা নানা রকম ব্যাখ্যা, যেটাকে তৃণমূলের স্বাভাবিকভাবেই ও মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মনে মনে ভেবেছেন যেগুলো অপব্যাখ্যা হচ্ছে সেই, এবং যাদের বলছেন অপাত্রে দান আর কি, বলেন এক বোঝে আর এক, এটা বুঝেই কি আজ কোনো রকম আর ঝুঁকি নেননি তিনি?
পরিষ্কার করে বলে দিয়েছেন তিনিই মুখ্যমন্ত্রী আছেন, তবে আন্দোলনস্থলে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, এসেছেন দিদি হিসেবে, এবং সঙ্গে ওই উপহার নিয়ে এসছেন আর কি, সেটা হচ্ছে রোগী কল্যাণ সমিতিগুলোকে ভেঙে দেওয়া। এই উৎপলবাবুর বক্তব্য শুনলেন, ডাক্তারদের নেতা, তিনি কিন্তু সরাসরি এটার কোনো বিরোধিতা করতে পারলেন না, বললেন যে অর্ডার দেখান। আরে মুখ্যমন্ত্রী এসে তৎক্ষণাৎ ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রী যেগুলো ঘোষণা করেন সেগুলো তো হয়, নিশ্চয়ই পরে হবে। কিন্তু সবাইকে চমকে দিয়েছিলেন, তার সদিচ্ছা যে কতটা আছে সেটাই তিনি বুঝিয়ে দিয়েছিলেন। এবার এই কথাবার্তার জায়গাটা আস্তে আস্তে তিনি যে তৈরি করে একদম শেষ পর্যায়ে নিয়ে যেতে চাইছিলেন, যাতে অন্তত সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে কারোর মনে কোনো সন্দেহই না থাকে যে তার মধ্যে কতটা এই ব্যাপারটায় সদিচ্ছা রয়েছে, এবং সাধারণ মানুষ যারা এরকমভাবে রোজ রোজ রাত জাগছেন তারাও যাতে আবার তার ওপর সেই পুরনো ভরসার জায়গাটা আবার নিজেদের রিনিউ করিয়ে নিতে পারে আর কি, যে উনিও তো যথেষ্ট পরিমাণে সদিচ্ছা দেখাচ্ছেন, এবার নিশ্চয়ই হবে। দেখুন, সুপ্রিম কোর্ট সেখানে ডাক্তারদের ওই কাজে যোগ দিতে দেওয়ার কথা বলা, তারপরে তারা দেননি। জুনিয়র ডাক্তাররা কাজে না ফেরায় হাসপাতালে রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিদির মতো সবার সামনে পৌঁছে গেছেন, যাতে আপনার আমার বাড়ির ছেলে মেয়েগুলো এইভাবে কোথাও গিয়ে রোদে জলে পুড়ে কষ্ট না পায়। এবং তিনি একা একা বসে অতক্ষণ অপেক্ষা করছিলেন যে পরপর ঘটনাক্রম, তারই তো আলটিমেট ক্লাইম্যাক্সের জায়গাটা তার বাড়িতে। যে মুহূর্তে ওই জুনিয়র ডাক্তাররা তার সঙ্গে আজকে আলোচনা করতে চেয়েছেন, সঙ্গে সঙ্গে ডেকে নিয়েছেন, সেখানে অপেক্ষা করছিলেন। এবার সেখানে সবার সামনে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে তিনি সদিচ্ছা দেখাচ্ছেন। সদিচ্ছা কারা দেখাচ্ছেন না, কারা তাকে অপমান করছেন? ওই জুনিয়র ডাক্তাররা। আগের দিনের ঘটনা, একা অপেক্ষা করছেন, আজকে হাত জোর করছেন এবং প্রতিটা ক্ষেত্রেই প্রত্যাখ্যান করছেন জুনিয়র ডাক্তাররা। এরপরেও সবার সামনে জুনিয়র ডাক্তারদের ভিলেন করতে আর কিছু বাকি থাকবে? এবার এইটা আরও পরিষ্কার হয়ে গেল যখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব মনোজ পান, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে বেরিয়ে গেলেন। ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা কিন্তু তখনও অপেক্ষা করছেন। এবার বেরোনোর সময় তারা বলে গেলেন যে আজ আর নয়, মানে আজকের বৈঠকও ভেস্তে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় দিদি সুলভ এতটা আচরণ করার পরেও ভেস্তে গেল। আর জুনিয়র ডাক্তাররা বলছেন, তারা ওই মুখ্য সচিবকেই বলেছেন যে তারা তো খোলা মনে আলোচনা করতে এসছিলেন, কিন্তু এবারও তাদের ফিরিয়ে দেওয়া হলো। এবার বুঝতে পারছেন আপনাদের কত বড় একটা কঠিন অ্যানালিসিসের সামনে দাঁড়াতে হচ্ছে। ওই কেউ কানে ট্রানজিস্টার দিয়ে ম্যাচ শুনছে, আপনাকে জিজ্ঞেস করবেন দাদা স্কোরটা কি, এটা ভাবলে হবে না। এবার আপনাদের নিজেদের অঙ্ক কষে বার করতে হবে কে জিতলো কে হারলো। আমরা তো No, you asked for 5 minutes. We have been asking for you for last 3 hours. That's okay, but So now that we want to be on the same page as you all, so kindly allow us. so Now it's over, no? it's too late. No, it's too late. It's too late. 6 p.m. meeting is down. We are, ma'am, we are compromising on so No, many we are not aspects. compromising. What We are compromising. It is a big compromise. Absolutely, we can Fight that fight. Anyway, that is not the subject. Today, আমরা কিন্তু আলোচনা করতে চেয়েছিলাম, আমরা কিন্তু আলোচনা করতে চেয়েছিলাম। স্যার, আমরা কিন্তু সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম স্যার। ভাই বোন বলেছেন, ভাই বোনের তরফ থেকে আমরা বলতে চাইছি, ভাই বোনের সময় লেগেছে তো ম্যাডাম, ভাই বোনরা তো এরকম করতে থাকে। আপনারা তো ভাই বোনের কথা বললেন, তো ভাই বোন আমরা তো ভাই বোন। আর আধ ঘন্টা কি ম্যাডাম একটু ওয়েট করা যায় না আমাদের? আমরা আধ ঘন্টাই কথা বলবো, বেশি আধ ঘন্টা 20 থেকে 30 মিনিট আমরা টাইম নেব। দেখুন, যেহেতু মানে এই সন্ধেবেলার এরকম একটা পরিবেশে নাটকীয়ভাবে এই বৈঠকটাও ভেস্তে গেল এবং মুখ্যমন্ত্রীর সকালের কথা অনুযায়ী তার শেষ চেষ্টা এটা, মানে এরপর আর তিনি চেষ্টা করবেন না আর কি। তারপর এইরকম বিকেলের বৈঠক ভেস্তে যাওয়া, এটা ভয়ঙ্কর একটা
কঠিন পরিস্থিতি সৃষ্টি করে দিল কিন্তু এই জুনিয়র ডাক্তারদের জন্য। এটা কিন্তু বুঝতে হবে, এই যে সদিচ্ছা তাদের আছে কি নেই, মুখ্যমন্ত্রী কিন্তু ধাপে ধাপে এই প্রশ্নের সামনে এই আন্দোলনকারীদের ফেলে দিয়েছেন। জানেন তো, রাজনীতির সঙ্গে লড়াই করতে গেলে কিন্তু রাজনীতির চাল বুঝে বুঝে নিজেদের অবস্থানও কিছু বদলাতে হয়। ওই ক্রিকেট খেলা একটা কথা আছে, শর্ট ইম্প্রোভাইজেশন। মানে ধরুন আপনার মনে হলো কেউ একটা সামনে বল ফেলবে, আপনি স্টেপ আউট করলেন, করতে গিয়ে দেখলেন সে শর্ট পিচ বল ফেলে দিয়েছে। এবার আপনি যদি ওই সামনে এগিয়ে অবস্থাতেই ব্যাট চালাতে যান, ব্যাটে বলে হবে না, আপনি স্টাম্পড আউট হয়ে যাবেন। তার থেকে বরঞ্চ তখন আপনাকে একটু পিছিয়ে এসে আবার সেটাকে পুলটুল করা, হুকটুক করার দিকে যেতে হবে আর কি। মানে মোদ্দা কথা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী নিজেদের একটা পদক্ষেপ নিতে গিয়েও শেষ মুহূর্তে পরিস্থিতির সঙ্গে সঙ্গে সেই পদক্ষেপকে চেঞ্জ করে যাওয়া। রাজনীতিকদের সঙ্গে লড়তে গেলে নিজেদের যতই অরাজনৈতিক বলুন, কিন্তু সেই অনুযায়ী তো সিদ্ধান্ত আন্দোলনকারীদের নিতে হবে, না হলে কিন্তু তারা চাপে পড়ে যাবেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী আজকে যা যা বলেছেন তাতে তিনি কিন্তু ঘুরিয়ে এই আন্দোলনকারীদের চাপে ফেলে দিয়েছেন, তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। একজন বয়োজ্যেষ্ঠাকে তারা অপমান করছেন, এই এত বড় স্টেটমেন্ট বাংলায় দাঁড়িয়ে তিনি দিয়ে দিয়েছেন। এবার যেহেতু এই বিকেলের বৈঠকটা হলো না, ফলে ওখান থেকে তো এইগুলো হচ্ছে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি, তাই না, যেগুলো বুঝতে পারলাম। বাকিটা বুঝেছি আজকে ওই সকালে যখন তিনি চলে গেছিলেন, ওই নাটকীয়ভাবে ওখানে ঢুকে পড়াটা, আমি তোমাদেরই লোক বলে ঢুকে পড়াটা, এটা একদম সিগনেচার স্টাইল মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা বলছিলাম, আন্দোলনস্থলে দাঁড়িয়ে যে ঘোষণাগুলো করেছেন একটু খেয়াল করে দেখুন তো, এই স্টেপগুলো যে বক্তব্য কোনোটাই কিন্তু ওই ছাত্রদের ডিম্যান্ডের সঙ্গে, যে 5 দফা দাবি আছে তার সঙ্গে কিন্তু সঙ্গতিপূর্ণ নয়। এই রোগী কল্যাণ সমিতি ভাঙার সিদ্ধান্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে যদি অভিযোগটা প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে, এটা তো নেওয়া হবেই। যদি কারোর অপরাধ প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না তো কী হবে? তিনি একদম আইন মেনে বলেছেন। আর রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া, সেক্ষেত্রে এবার খেয়াল করে দেখুন তাতে কি থাকবে। তাতে বলেছেন প্রিন্সিপালরা থাকবেন, জুনিয়র ডাক্তাররা থাকবেন। এবার সেই প্রিন্সিপালরা যদি এই সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল হন, অথবা জুনিয়র ডাক্তাররা যদি অভিক দের মতো জুনিয়র ডাক্তার হন, তখন কি হবে? ফলে এটার বাইরে যে বক্তব্যগুলো সেগুলো একটু তলিয়ে ভাবুন। ছাত্ররা যেটা চেয়েছিলেন, পুলিশ কমিশনের পদত্যাগ বা স্বাস্থ্য সচিবের বরখাস্ত, এই যে জিনিসগুলো কোনোটাতেই কোনো কিচ্ছু বলেননি, কোনো দাবি নিয়ে কিচ্ছু বলেননি। তিনি পরিষ্কার বলেছেন কি, তিনি একা সরকার চালান না। মানে এক্ষেত্রে এতদিন ধরে যে বক্তব্যটা সবাই বলে আসছেন বা সবাই জেনে এসছিলেন যে সরকার মানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধীরা যেটা বলতেন যে এই সরকারের তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সেটাকে কিন্তু এক কথায় অন্তত এখনকার জন্য তিনি ভুল বলে দিলেন এবং বুঝিয়ে দিলেন যে যদি কোনো দায় থাকে সেটা তার একার নয়, সেটার জন্য অন্য লোক আছে। এবং এটাও বুঝিয়ে দিলেন এখানে যে তিনি প্রতিশ্রুতি দেবেন সেটা পালনের দায়ও, মানে অধিকারী আর কি, তিনি একা নন, আরও অনেক লোক আছেন। ফলে যদি তারা কোনো কারণে বেঁকে বসেন তাহলে তো সেই প্রতিশ্রুতি পূরণ করা ওইভাবে সহজ হবে না। তিনিই চাইবেন, তিনিই ঠিক করবেন, তিনিই বলে দেবেন। এই সব ধারণা কি তিনি ভুল প্রমাণিত করে দিলেন এবং তার সঙ্গে গোটা বিষয়টার থেকে তিনি নিজেকে এমন একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়ে দিলেন যেখানে তার ওপর আর কেউ কোনো দায়ও দিতে পারবে না, তার উপর কোনো চাপও সৃষ্টি করতে পারবে না। আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার আগে আপনি বলছেন যে আপনাকে পঞ্চায়েত করতে হবে। রাজ্য সরকার চলছে না, খাপ পঞ্চায়েত চলছে। বলছে আমি সরকার চালাই না, আমার সাথে চিফ সেক্রেটারি থাকে, ডিজিপি থাকে। আপনি এদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন।
তো রাজ্য সরকার চলছে না খাপ পঞ্চায়েত চলছে, সেটাই তো আমরা বুঝতে পারছি না। তো দেখুন, যে কোনো যুদ্ধে না শত্রুপক্ষ ঘায়েল করার একটা মানে একদম মানে ম্যাক্সিমাম সময়টা দেখা যায় যুদ্ধক্ষেত্রে মোক্ষম অস্ত্রটা হচ্ছে শত্রু সৈন্যের সাপ্লাই লাইনটা কেটে দেওয়া, মানে রেশন, গোলা বারুদ, এগুলো যা যা সরবরাহ সব বন্ধ করে দেওয়া। যে রাস্তা দিয়ে প্রতিপক্ষের খাবার দাবার, তাদের অস্ত্রশস্ত্র আসছে, সেই রাস্তাটাকেই বন্ধ করে দেওয়া বা কবজা করে নেওয়া। এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন এতদিন ধরে চলছিল কাদের সঙ্গে নিয়ে? সাধারণ মানুষকে নিয়ে, যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন। তারা যখন দেখছিলেন যে এইখানে 5 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে এই ডাক্তাররা, তাদের বাড়ির ছেলেমেয়েরা, তারা এইভাবে রাত জাগছেন, রোদ ঝড় বৃষ্টি কোনো কিছু পরোয়া করছেন না, খাওয়া দাওয়া সব কিছু তারা দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। মানুষজন আসছিলেন স্বতঃস্ফূর্তভাবে, পানীয় জল, খাবার, ত্রিপল সরবরাহ করেছেন। আমরা দেখছিলাম মানে সোশ্যাল মিডিয়ায় লোকজন নিজেরা লিখছিলেন যে এখানে একটু দরকার, ত্রিপল দরকার, বৃষ্টিতে ভিজছেন, ত্রিপল চলে আসছে, মানুষ নিয়ে আসছেন। এদের জন্য ক্যাম্প খাট দরকার, মানুষ নিয়ে আসছে। বৃষ্টিতে সবাই ভিজে গেছেন, শুকনো জামা কাপড় দরকার, সেগুলো মানুষ নিয়ে আসছেন। বড়নগর থেকে পরশুদিন 2 ক্যান ভর্তি রসগোল্লা নিয়ে এসেছিলেন। বয়স্ক মানে দাদু দিদা যাদের বলা যায়, তারা এসে হাওয়া করে যাচ্ছেন, যার যা সামর্থ্য। একজন চাষা তার চাষের শশা নিয়ে এসেছিলেন, যে যা পারছেন। সবার একটা যাতে ওই বলে না সমুদ্র বন্ধনের সময় রামচন্দ্রের কাঠ বিড়ালিও সে কিন্তু সেখানে গিয়ে তার শ্রম দিয়েছিল আর কি, সেরকম যার যতটা সাধ্য তারা নিজেরা সেটা কন্ট্রিবিউট করছিলেন। এই মানুষদের সঙ্গে মানুষরাই আসলে জুনিয়র ডাক্তারদের সাপ্লাই লাইনটা চালু রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি সেই লাইনটাও কেটে দেওয়ার কথা বললেন? ডাক্তারদের বললেন কিন্তু যে এর আগে মানে একসঙ্গে দুটো জিনিস হলো। তিনি কি বললেন? তিনি বললেন যে এই যে সে খাবার দাবার আসছে সেগুলো না খাওয়াই ভালো, খাবেন না। এবার দুটো লক্ষ্য, এক যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যে অডিও ক্লিপ প্রথমে কুণাল ঘোষ দেখিয়েছিলেন, যার ভিত্তিতে সিপিআইএম ডিওয়াইএফআই নেতা একজনকে কলতান আর আরেকজনকে সঞ্জীব বলে তাকে গ্রেফতার করা হয়েছে। সেই ভিডিওতে কি ছিল, সেই অডিওতে কি ছিল, ভাইরাল অডিওতে, যে কোথাও গিয়ে এই যে আন্দোলনরত ডাক্তাররা রয়েছেন তাদের ক্ষতি করে ব্যাপারটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হবে, অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার চেষ্টা হবে, এটাই সেখানে ছিল আর কি। কোথাও গিয়ে কি সেটাকেই মান্যতা দিয়ে দিলেন যে জনগণের দেওয়া খাবারে ক্ষতি হতে পারে, মানে কেউ কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে মিশিয়ে দিতে পারে। এটা একদিকে বলে ওই কোথাও যেমন ওই অডিও ক্লিপকে তিনি মান্যতা দিলেন, ঠিক একই সঙ্গে কোথাও গিয়ে কি জনগণ আর আন্দোলনকারীদের মধ্যে একটা দূরত্ব তৈরির কাজটাও তিনি করে ফেলতে চাইলেন। দেখুন, যারা সব থেকে বড় শক্তি, পেছন থেকে যারা শক্তি যোগাচ্ছেন তাদেরই কি দূরে সরিয়ে দিতে চাইলেন, মাঝখানে দেওয়াল তুলতে চাইলেন? এইটা রাজনীতি। আর একটা কথা বলবো, খাবারটা খাবেন না। আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। তার মানে কি দাঁড়ালো? আমরা 35 দিন বিচারহীন অপেক্ষা করছি, আমরা 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি, এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম। তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা আর সম্ভব নয়। লাস্টে মিনিটসটুকু নিয়েও আমরা রাজি ছিলাম যে কথা বলুন, আমাদের পাঁচখানা দাবি শুনুন, আমাদের এসে বিচারটা দিন, আমাদের জন্য কিছু এই বিচারের রাস্তায় কিছু আশা হলো দেখান। তাও ওনারা এটা শুনলেন না, বললেন বাস থেকে দিচ্ছি, তোমরা এখানে তোমরা নিজেরা চলে যাও, নইলে তোমাদের বাস থেকে দিচ্ছি, তোমরা চলে বললেন বেরিয়ে যাও এখান থেকে। তার বলেনি, লাস্টে আর ভেতরে এসে বলেননি, ওনারা দরজা বন্ধ করে দিয়েছে। যখন আমরা ভেতরে যেতে চাইলাম ফাইনালি মিনিটসটুকু নিয়ে, তখন ওনারা দরজা বন্ধ করলেন। ওনারা বললেন এবার তোমরা চলে যাও, বাসটা নইলে দেখে দিচ্ছি, এইটুকুই আমাদের চিফ সেক্রেটারি স্যার বলেছে।
আচ্ছা, খাবার কথাটা, খাবেন না, এই খাবার কথাটা তো অনেক অর্থেই ব্যবহৃত হতে পারে। যে যা খাওয়াবে তা খাবেন না, এটা মানে এটাও তো হতে পারে যে যা বোঝাচ্ছে, আমরা বলি না খাইয়ে দিচ্ছে, এই ধারণাটা খাইয়ে দিচ্ছে, এই বক্তব্যটা খাইয়ে দিচ্ছে, চলতি কথা আর কি। সেই কথা ধরলে তো বোঝাতে হবে যে যে যা বোঝাচ্ছে সেগুলো বুঝবেন না, কারো কথায় নাচবেন না, এটাও তো হতে পারে। এটাই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিতে চেয়েছেন। তার মানে এই যে বাম বিজেপি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানাচ্ছে, অভিনেতা অভিনেত্রীর থেকে শুরু করে খেলোয়াড় বুদ্ধিজীবীদের একটা অংশ তাদের, এবং অবশ্যই তার বাইরেও সাধারণ মানুষ এই যে রাস্তায় নেমেছেন, তাদের আন্দোলনকে সংহতি জানাচ্ছেন। এই সবার কথায় আন্দোলনকারীরা যাতে আবেগে ভেসে না যান, সেই আবেগ আর ভরসার সাপ্লাই লাইনটাও কি মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেটে দিতে চাইলেন না? এ তো চান্স ফ্যাক্টর, যেখানে কাজ করছে সেখানে তো অনেক কিছু ইধার উধার হয়ে যেতে পারে, তাই না? তো এরকম জায়গার থেকে মনে হচ্ছে আরও কিছু কথা, মানে রাজনীতিকদের কথা তো মহাভারত সমান, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এগুলো চারটিখানি কথায় দু চার কথায় শেষ করা যায় না। তাই অনেকগুলো কথা আজকেও বলতে হবে, যে কথাগুলো না বললেই নয়।